একবারে চেকায় মেকায় গেছে এক ড্রাইভারের ভুলে, কারণ আমরা তো উল্টা ঢুকছি। যাক সুযোগ পাইছি, বকাবাজি করতেছে এক একজনে। এখন ভাই কি করবো, আর কিচ্ছু করার নাই। আই তোরই মাথা নষ্ট করে বাম দিয়ে পুরো রাস্তা কি আর ডাউন দিয়ে ঢুকাই দিচ্ছে। হাতে হাতে শত শত গাড়ি ঢুকছে, আমার পিছনে কিন্তু শত শত গাড়ি কিন্তু মাঝখানে লাইন দিয়ে ঢুকছে। কি করবো ভাই, এটা বাংলাদেশ না, রাত্রেবেলা তো কোনো কিচ্ছু নাই, নিয়ম কানুন নাই তো রাত্রেবেলা। এই জন্য বক বকে ঢুকে থাকে, একটু ফাঁকা পাইলে সিয়া পাইলে ফুজুত করে হাম দেয় দেয় ঢুকাই দেয় বইরা দেয়। জাস্ট দুপুর টাইমে বের হইতাছি, এখন অলরেডি 3টা বাজে। 3টার সময় প্যাসেঞ্জার বাড়িতে থাকার কথা ছিল। ঠিক আছে, তুমি তো ভদ্র বলা মিয়া। আমরা একটা স্কুল ফিল্ডে এসে দাঁড়াইছি, এই হচ্ছে একটা স্কুল আর এই পাশে হচ্ছে একটি স্কুল। তো মাঝখানে হচ্ছে আমরা গাড়ি রাখছি, তো ওনাদের জন্য আমরা একটু লেট করতেছি। ওনারা আসলে কিন্তু আমরা খুব দ্রুত এখান থেকে চলে যাবো। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু টাইম টু টাইম পাম্পে চলে আসছি। আর এখন টাইমটা হচ্ছে যদি দেখাই 5টা 51 বাজে, আর অলরেডি 10 মিনিট আছে কিন্তু সিএনজি পাম্প বন্ধ করে দেবে। হেল্পার নিয়ে আসছেন, আপনার হেল্পারে বমি করতেছে, সামনে নিয়ে যান। আমি একটু করে বলতাম ভাই পুলিশের বমি আইতাছে, মানে এরকম করতাম, প্যাসেঞ্জারকে সবাই ডিস্টার্ব করতাম। করার পরে সামনে আইসা বসতাম। সামনে আবার জিএল গাড়ি যেগুলো আছে আর কি, ওগুলোতে বেবি সিট থাকে। ঠিক আছে, আমরা কিন্তু টাইম টু টাইম চলে আসছি। আজকে কিন্তু বেশিক্ষণ অন করতে হবে, লেট করতে হবে না। আজকে কিন্তু মাঠের মাঝখানে আছি আজকে, বিমানের সামনে একবারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। সো আমি এদি আছেন, অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে কিন্তু জাস্ট দুপুর টাইমে বের হইতাছি। এখন অলরেডি 3টা বাজে। 3টার সময় প্যাসেঞ্জার বাড়িতে থাকার কথা ছিল। আল্লাহ বর্ষা এখন আমরা বের হইতেছি। এই স্টার্ট দাও তো, আমার ছোট ভাই হেল্পারে কিন্তু দিতাছি একটু চালানোর জন্য। দেন শুধু হচ্ছে এখান থেকে বের করে দিব। ও কিন্তু চালানো পারে, ও কিন্তু আজকে আপনাদের কিভাবে স্টার্ট করা হয় গাড়ি, দেন এটাও কিন্তু শিখাই দিব। তো যা করে কিন্তু একটু নামাই যাওয়ার পর দেন হচ্ছে যে আমি চালানো আর একটু দিব চালানোর জন্য। তো যদি কে এই যে আমি একটা জিনিস দেখা যাচ্ছি, ও যেভাবে স্টার্ট করবো, কে স্টার্ট করতে পারবেন, ভালোবাসা মানুষ যারা আমার ভিডিও দেখেন রেগুলার, ও আমার ভিডিও দেখে সবকিছু কিন্তু শিখতে পারবেন। ধৈর্যটা লাগাও। ও দেখেন ও কেমনে স্টার্ট দেয়, কেমনে স্টার্ট দিবা বলো তো? প্রথমে কি করবা, ব্রেকে পুশ করো, পাড়া দেওয়ার লগে পরে পুশ বাটনে ক্লিক করো। এই যে গাড়ি কিন্তু অটোমেটিকলি স্টার্ট হয়ে গেছে, ও কিন্তু কোনো কিচ্ছু করে নাই। তারপরে হচ্ছে কোনো কিছু করার দরকার নাই। আমার মিটার হচ্ছে দেন এখানে 1500 আরপিএম আছে। এই যে 1500, এটা 1000 হলে কিন্তু দেন গাড়িতে কিন্তু মোবাইল উঠে যাবে। এই দেখেন গাড়ি কিন্তু আস্তে নিচে নামতেছে, এই যে আস্তে আস্তে কিন্তু নামতেছে। হ্যাঁ ওকে, অলরেডি কিন্তু আমার গাড়িতে মোবাইল কিন্তু উঠে গেছে। তো হালকা পিক আপ বাড়িয়ে দাও। অনেকটা চল লাগাইলাম, কারণ মনে থাকে না। তো আপনারা কে পারবেন, ভালোবাসা মানুষ, অবশ্যই কমেন্ট ভিডিও লড়াচড়া দিয়েন। তো চলেন আমরা এখন একটু বের হয়ে চলে যাই। দাও ব্যাগে দাও। আমরা কিন্তু মাত্র এখানে এসে পৌঁছাইলাম। আর যে যাদেরকে নিয়ে যাবো, আমাদের ফ্রেন্ড সার্কেল আর কি, ওনাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু আসতেছে না। হ্যাঁ ঠিক আছে, তুমি তো ভদ্র বলা মিয়া। আমরা কি স্কুল ফিল্ডে এসে দাঁড়াইছি, এই হচ্ছে একটি স্কুল আর এই পাশে হচ্ছে একটি স্কুল। তো মাঝখানে হচ্ছে আমরা গাড়ি যাচ্ছি। তো ওনাদের জন্য আমরা একটু লেট করতেছি, ওনারা আসলে কিন্তু আমরা খুব দ্রুত এখান থেকে চলে যাবো। আর আজকে মূলত আমরা কিন্তু এয়ারপোর্টে যাইতেছি, যেহেতু বিকাল দুপুর টাইমে বের হইতেছি। তো যাইতে অবশ্য 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো টাইম লাগবে, কারণ বিকালবেলা একটু জ্যামজট থাকে বেশি, যে কারণে আমরা আগে বের হইতেছি হাতে সময় নিয়ে। তো আপনারাও চেষ্টা করবেন যখন দূর থেকে কোনো জায়গায় যাবেন, হাতে টাইম নিয়ে বের হবেন। আমরা কিন্তু সেম টাইম নিয়ে বের হয়েছি। তো আল্লাহ ভরসা দেখি একটু ওয়েট করি, ওনারা আসলে বেরোয় চলে যাবো। যাই হোক, আমরা কিন্তু একদম টাইম টু টাইম বেরিয়েছি। আর ওইখানে কিন্তু তেমন একটা লেট হয় নাই, 10 মিনিটের মতো দাঁড়াইছিলাম, পরে দেন তারপর ওনারা সবাই চলে আসছে। তো আমরা কিন্তু আল্লাহ ভরসা খুব রিল্যাক্সে যাইতেছি, কোনো তাড়াহুড়া নাই। আজকে প্যাসেঞ্জার কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, তাদের আচার ব্যবহার সবই ভালো। তো এখানে দাঁড়াইছিলাম, পরে বাসায় নিয়ে যাইতে চাইলো, বললো চলো বাসায় চলো, কিছু খাই নিয়ে চলো, যেহেতু বিকেল টাইমে বের হইতেছি। বললাম যে না ভাই, অসুবিধা নেই, সমস্যা নেই, রাস্তায় কিছু খেয়ে নেবো, আমরা চলেন এখন বের হই। যাওয়ার পরে গ্যাস নিতে হবে। তো আল্লাহ মাহবুদি জানে আজকে যে টাইমে বেরোচ্ছি গ্যাসটা নিতে পারি কিনা, অনেকটা টাইম আর কি মানে আমাদের শর্ট হয়ে গেছে। তো তারপরে বললাম যে ভাই একটু তাড়াতাড়ি বের হন, মানে আমরা যাইতে লেট করছি বলতে ওনারা যে টাইমে বলছিল দেন ওই টাইমে বেরোছি। আর রাস্তাঘাটে জ্যাম থাকবে কিনা তা সেও জানি না। আর যে টাইমে বেরোছি ইনশাল্লাহ গ্যাস কিন্তু রিল্যাক্সে পাবো, ওইভাবে যাইতেছি। তো চলেন আল্লাহ ভরসা যাইতে থাকি। আর বিকাল টাইমে কিন্তু গাড়িগুলোর চাপ বেশি থাকে, যে কোনো রাস্তায় কিন্তু দেখবেন সবসময় বিকাল টাইমে গাড়ির চাপটা বেশি থাকে। শুধু আমাদের এদিকে না, বাংলাদেশে সব জায়গায় কিন্তু বিকালে গাড়ির চাপ বেশি থাকে। এই যে মেন রোডে সিএনজি অটো, ট্রাক চলে সমস্যা নাই, ট্রাক তো বড় গাড়ি। সিএনজি অটো, ব্যাটারি চালিত এই রিক্সা দেন এগুলা অটো, এগুলা হচ্ছে যে খুব ডিস্টার্ব, মানে রাস্তাঘাটের ভিতরে খুবই ডিস্টার্ব। দিনের বেলা গাড়ি চালাইতে গেলে খুব কেয়ারফুল গাড়ি চালানোর চেষ্টা করবেন। এই দেখেন বাজার ভিতরে হঠাৎ করে একটা লোক দৌড় দিতে পারে, একটা বাচ্চা দৌড় দিতে পারে, একটা কুত্তাও দৌড় দিতে পারে সামান দিয়া।
তো এদিকে সবসময় একটু ফলো করবেন, বাজারের ভিতরে সবসময় আপনারা স্লো যাওয়ার চেষ্টা করবেন। রাস্তা যত ফাঁকা থাক কোনো সমস্যা নাই, যখন রাস্তা ক্লিয়ার থাকবে তখন ট্রেনে যাওয়ার খুব চেষ্টা করবেন, কোনো সমস্যা নাই। রাস্তা ফাঁকা থাকলে গাড়ি চালানো যায়, যখন এই যখন রাস্তা ফাঁকা আছে আমি চালানো যাইতে পারবো, কিন্তু রিস্ক নিয়ে যাবো না। তো যাই হোক, আপনারা সবসময় চেষ্টা করবেন কখনো ভাই রিস্ক নিয়ে গাড়ি চালাবেন না। 10 মিনিট আগে যাবেন, হয় 10 মিনিট পরে যাবেন, এরকমই, কিন্তু ঠান্ডা মাথায় গাড়ি চালাবেন। তো আমি কিন্তু সবসময় ঠান্ডা মাথায় গাড়ি চালাই, যেমন এখন একটু ফাঁকা পাইছি, সো গাড়িটার আমি এখন ওভারটেক করে চলে যাচ্ছি। আপনারা সবসময় পারাপারি করার চেষ্টা করবেন না, একদম ঠান্ডা মাথায় গাড়ি চালানোর চেষ্টা করবেন, কারণ ভাই একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না হয়ে কিন্তু দাঁড়ায় ভাই। তো যাই হোক, তো চলেন আল্লাহ ভরসা যাইতে থাকি। এখন একটু রাস্তাটা ফাঁকাই পাবো, যেখানে বাজার থাকে ওখানে একটু জ্যাম থাকে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু টাইম টু টাইম পাম্পে চলে আসছি। আর এখন টাইমটা হচ্ছে যদি দেখাই 5:51 বাজে, আর অলরেডি 10 মিনিট আছে কিন্তু সিএনজি পাম্প বন্ধ করে দেবে। তো যে মানে জ্যাম ছিল না, যেখানে একটু দ্রুত আসতে পারছি। আর আজকে বেরোতে একটু লেট হয়েছে, যে কারণে হচ্ছে এখানে পাম্পে একটু লেট বেশি হইতেছে। আর ওই জন্য হচ্ছে যে পাম্পে গ্যাস দিতেছে। আর আজকে বেশি একটা গ্যাস নেবো না, অল্প কিছু নিয়ে যাবো, দেন ঘুরে আইসা ফুল চাপ দিব। আর আজকে এমনি কিন্তু গ্যাস গাড়িতে বেশি ঢুকবো, কারণ গতকাল একটা বিয়ে ট্রিপ মারছিলাম, যেখানে পাম্পে গ্যাসটা একটু বেশি ঢুকবো। আর অল্প কিছু ধরুন একটু গ্যাসটা নিয়ে সকাল 7-8 টাকা গ্যাস নিয়ে দ্রুত চলে যাবো। কি হয়েছে? আমার স্ট্যান্ড চলে নিয়ে গেছে গা, কি করবো ভাই, কিছু করার নাই। তো যাই গাড়িতে গ্যাস নেওয়া হইতেছে। আর বর্তমানে কিন্তু আকিস পাম্পে আছি, আমাদের টাঙ্গাইল আকিস পাম্পে। তো এইখান থেকে গ্যাস নেই। হ্যাঁ, ও তো এইখানে যারা আসবেন, এই যে মাল কিনতে পারবেন আকিস কোম্পানি, আমার বিল না দিলে কিছু করে দিবেন, আমার বিল খাওয়াইতে হবে, খাওয়াইলে টেস্ট করে পরে দিতে। তো যাক, তো চলেন আল্লাহ ভরসা গ্যাস নিয়ে চলে যায় এখান থেকে। 180 প্রেসার আছে। তারপরে দেন হচ্ছে যে কিছুক্ষণ ঢুকলে দেন বন্ধ করে দিব, ঘুরে এসে ফুল নিব। যাই হোক, সিএনজি পাম্পে থেকে গ্যাস নিয়ে বেরোলাম। তো আসার সময় মূলত একটা জ্যামে বেড়ে গেছিলাম, একটু জ্যামে হচ্ছে যে একটু বিশাল জ্যামে পড়ছিলাম, কারণ হয়তো যে মিছিল মিটিং করতেছিল, মানে হঠাৎ করে আর কি মিছিল। তো এখানে মূলত আধা ঘন্টা 40 মিনিটের মতো আমরা জ্যামে পড়ে যাই, যে কারণে হচ্ছে যে পাম্পে আসতে একটু লেট হয়ে যায়। তো ভাই সারমারে কিন্তু গ্যাসটা পাইছি, 10টা মিনিট কিন্তু আমাদের হাতে ছিল। আর যদি 10টা মিনিট পরে আসতাম সেই ক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু আর তুলনামূলক সিএনজি কিন্তু আমার গাড়িতে নেওয়া দরকার ছিল না। তো অনেকটা রিস্ক নিয়ে গেছি, তো আর কি ভাই কিছু করার নাই, আমরা তো আগে বেরিয়েছিলাম। তো একটা জ্যামে পড়ছিলাম ওখানে, জ্যামে আর কি সর্বনাশ করে দিচ্ছে ভাই, তো কিচ্ছু করার নাই। তো আল্লাহ ভরসা, তো সারমারে এসে গ্যাসটা পাইছি। আর 5টা মিনিট পরে যদি আসতাম বা আমি একটু ঢিল দিয়ে গাড়ি চালে আসতাম, সেক্ষেত্রে কিন্তু আর আজকে কিন্তু আর গ্যাস নিতে পারতাম না। তো যাক, আল্লাহ ভরসা নিয়েছি যখন, এখন যাইতেই হবে। আমরা যেহেতু আমরা সন্ধ্যার টাইমে যাইতেছি, এই টাইমে গাড়ির চাপটা একটু থাকবেই, কম বেশি থাকবে। তো কিছুক্ষণ পরে কিন্তু গাড়ির চাপটা অনেক বেশি থাকার কথা, কারণ যেহেতু আমরা সন্ধ্যা টাইমে বেরোছি, এই টাইমে গাড়ির চাপ সব ট্রাক সব বের হইতেছে আস্তে আস্তে। তো একটু পরে কিন্তু তেন আরও বেশি হবে, বিশেষ করে 10টার দিকে 11টার দিকে কিন্তু গাড়ির চাপটা অনেক বেশি থাকে আমাদের এই রুটে। আর যেহেতু সন্ধ্যার দিকে যাইতেছি, তো আল্লাহ ভরসা গাড়ির চাপ তেমন একটা নেই। মাঝে মধ্যে কিছু কিছু ট্রাক, ঘন ঘন ট্রাক চলতেছে, বলে মালবাহী ট্রাক আর কি, বিভিন্ন ধরনের জিনিস মিনিস নিয়ে যাইতেছে। ব্রিজে উঠতে একটু কষ্ট হয়, তেন এখানে একটু জ্যাম পড়ে যায়। আর রাত্রেবেলা তো ভাই কথাই না, রাত্রেবেলা দুই পাশে শুধু ট্রাক আর ট্রাক, ট্রাকের জন্য গাড়ি চালানো যায় না। তবুও বাইক কিচ্ছু করার নাই, মেনে নিতে হবে, গাড়ি চালাইতে হবে। তো যাক, সামনে একটা বাস দিয়েছি, ওই বাসটা হচ্ছে আমার পিছনে ছিল, পিছন থেকে এতবার তাড়াহুড়া করতেছিল, পরে দেন আমি নিজে ইচ্ছা করে সাইডে দিছি, কারণ আমার তো জুলুম নাই, তারা নাই, পরে ওনার তারা অনেক বেশি, যে জন্য সামনে দিয়ে দিছি। আর ওনাকে সামনে দেওয়ার জন্য আমাকে অনেক ভালো হয়েছে, কারণ হইতেছে উনি সব রাস্তা ক্লিয়ার করতেছে, আমি ওনার পিছে পিছে যাইতেছি। তো মাঝে মধ্যে আপনি চেষ্টা করবেন, যদি কেউ কখনো গাড়ি পিছন থেকে পারাপারি করার চেষ্টা করে, গাড়ি ছেড়ে দিবেন, কারণ চাপ দিয়ে ধরে রাখবেন না, গাউজুরি করে গাড়ি চালাবেন না। যে যার মতো করে যাইতে চায় যাইতে দিবেন, কোনো সমস্যা নেই। আর কখনো রাগ করে কিন্তু গাড়ি চালাবেন না। তো কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। গাড়িটা হচ্ছে সি লাইন, পাবনা টু ঢাকা গাড়ি চলে। তো গাড়িটা আমার পিছন থেকে অনেকবার লাইট বাড়িতেছে, হর্ন দিতেছিল, ঠিক এরকম ভাবে এখন যেরকম ভাবে করতেছে এইভাবে গেছে এক ড্রাইভারের ভুলে, কারণ আমরা তো উল্টা ঢুকছি। যাক, সুযোগ পাইছি, বকাবাজি করতেছে এক একজনে। এখন ভাই কি করবো, আর কিচ্ছু করার নাই, তোরই মাথা নষ্ট। এখন উপায় মানে একটা ড্রাইভার ভুল করছে, দেখা দেই সব গাড়ি ডান দিয়ে ঢুকছে। ভাই আমারও কিছু করার নাই, আমি অলরেডি পিছে পিছে ঢুকছি, কারণ সব গাড়ি ঢুকতেছে, যে কারণে আমিও ঢুকে গেছি। আর এইখানে তো পুরো একদমই মাথাটা নষ্ট। আমি যদি অল্প একটু বেরোতে পারি, তাহলে কিন্তু আমরা বেরিয়ে চলে যেতে পারতাম। কিন্তু হচ্ছে সামনের একটা প্রাইভেট কারের ড্রাইভার আছে, যে জিনিসটা ভুল করছে। কিছু কিছু ড্রাইভার এই জিনিসটা ভুল করে, বাম দিয়ে পুরো রাস্তা ক্লিয়ার, ডাউন দিয়ে ঢুকাই দিচ্ছে, হাতে হাতে শত শত গাড়ি ঢুকছে। আমার পিছনে কিন্তু শত শত গাড়ি কিন্তু মাঝখানে লাইন দিয়ে ঢুকছে। কি করবো ভাই, এটা বাংলাদেশ না, রাত্রেবেলা তো কোনো কিচ্ছু নাই, নিয়ম কানুন নাই তো রাত্রেবেলা। এই জন্য বক বকি ঢুকে থাকে, একটু ফাঁকা পাইলে সিরা পাইলে ফুচুত করে হাম দেয় দেয়, ঢুকাই দেয়, বইরা দেয়। তাছাড়া কি করবো, এই যে জাম ছাড়তাছে এই দিক দিয়ে।
যাক আজকে কিন্তু কপালটা ভালোই আছে, যেমন একটা জ্যাম পড়ে নাই। যদি রাত 10টা 11টা 12টা বাজতো তাহলে কিন্তু আজকে সকাল হইতো। কারণ মানে এখন তো পুলিশ সার্জন দিয়ে একটা আছে, একটু একটু করে দৌড় বেড়ে আইবার পারবো। রাত 12টা 1টার সময় তো দেন কোনো কিছু থাকে না, ওই সময় যে জ্যাম লাগে রে ভাই, মাথাটা নষ্ট হয়ে যায়। 2 দিনের মধ্যে মানে ছাড়ে না, এইরকম অবস্থা। তো যাক জ্যাম সাইডে গেল, একটা ড্রাইভারের জন্য 10টা ড্রাইভার বিপদে পড়ছে। তো কাছে কাছেই কিছু কিছু ড্রাইভার আছে মানে যে 10 মানে যে গাড়ি যে চালাইতেছি আমরা, এটা কিন্তু সিদ্ধান্ত কিন্তু সেকেন্ডের উপরে সিদ্ধান্ত নিতে হবে। আপনি দুনুমুনু করে কাজ করতে গেলে কিন্তু দুর্ঘটনা কিন্তু কপালে কিন্তু মানে হয়ে যাবো গা, যেমনিও কোনোভাবে কোনো সিস্টেমে কোনোভাবে হয়ে যাবো গা যদি কেউ দুনুমুনু করে গাড়ি চালানোর অবস্থা। ততএব কাছে কাছে চেষ্টা করবেন, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। একটা ড্রাইভার ভুল করছে, আমাদের মতো 10টারে বিপদে পড়তে হইতেছে। তো যাক কিচ্ছু করার নাই, বিপদ থেকে বেরিয়ে গেলাম। বিআরটি লাইনে আছি, মাঝখানে ডাইরেক্ট লাইনে। তো এখান থেকে এয়ারপোর্টে গেতে কিন্তু আমাদের বেশি একটা টাইম লাগবে না, সর্বোচ্চ 20-25 মিনিট লাগবে যদি জ্যাম না থাকে। আর যদি জ্যাম থাকে সর্বোচ্চ 1.5 ঘন্টা, তার বেশি লাগার কথা না। কারণ যে টাইমে যাইতেছে এই টাইমে কিন্তু অফিস এখনো ছুটি হয় নাই, 7:01 বাজে কিন্তু অলরেডি। আর অফিস ছুটি হবে হচ্ছে 8টার দিকে, গার্মেন্টস যেগুলো আর কি ওগুলা 8টার দিকে ছুটি হবে। তখন একটু জ্যাম পড়তে পারে, নাও পড়তে পারে, কোনো গ্যারান্টি নয়। আজকে হচ্ছে মঙ্গলবার, মাসের প্রথম দিকে তো তেমন একটা জ্যাম পড়বে না। যদি 10 তারিখে মাঝখানে যদি মঙ্গলবার হইতো তাহলে কিন্তু পুরো একদম মাথা নষ্ট হয়ে যেত, জ্যাম থাকতো আর কি। সোজা কথা, কিছু কিছু গার্মেন্টস শ্রমিকরা স্যাররা বেতন পাইতো, নতুন নতুন মার্কেট করতো, নতুন নতুন জিনিস নিয়ে ঘরে নিয়ে খাইতো। প্যান্ট শার্ট মানে পোলাদের তো কোনো কথাই নাই, মানে প্যান্ট শার্ট কাপড় চোপড় গড়ি তো কোনো অভাবই থাকবো না। ম্যাগও একই অবস্থা, মার্কেটে ভিড় লেগে যাবো, হ্যাঁ করতাম মার্কেটে ঢুকাই যাবো না, এরকমের ব্যবস্থা। এটা স্যাররা অফিস শেষ করে বাড়ি মুই যাবো, রাস্তার মধ্যে বাসের দিকে দাঁড়ায় আছে। তাছাড়া কি করবো? দাদু তুমি আসতেছো গে, আমার কথা হই না কছে? তুমি তো এমন ভাবে আসতেছো মানে চূড়াই আসি দিতেছো দাদু, বোঝার কোনো অপশন নাই। যাই চলেন, আল্লাহ ভরসা যাইতে থাকি। পিছনে আর প্যাসেঞ্জার আছে, তারা চুপচাপ আমার কথাগুলো শুনতেছে আমি কি কইতাছি। তো শোনো হোক তাদের কি হয়েছে। আজকে যাদেরকে নিয়ে এয়ারপোর্টে যাইতেছি তাদের সাথে থাকতে থাকতে আজকে আমার একটা পুরনো কথা মনে পড়ে গেছে। সেই কথাটা হইতেছে, আমি যখন হেলপারি করি উস্তাদের সাথে যখন আমি বসতাম, আমাকে সবসময় উস্তাদের পিছনে বসাইতো দেন না, মানে আমি সামনে বসার জন্য হুদায় পিছনে বসে খালি এরকম করতাম। মানে প্যাসেঞ্জার পরে বলতো ভাই কি হেল্পার নিয়ে আসছেন, আপনার হেল্পারে বমি করতেছে, সামনে নিয়ে যান। আমি একটু করে বলতাম ভাই বললি বমি আইতাছে, মানে এরকম করতাম। প্যাসেঞ্জারকে সবাই ডিস্টার্ব করতাম, করার পরে সামনে আইসা বসতাম। সামনে আবার জিএল গাড়ি যেগুলো আছে আর কি, ওগুলোতে বেবি সিট থাকে। মানে উস্তাদ আমাকে সবসময় পিছনে বসাইতো আর কি, যাত্রীর সাথে। আর আমার যাত্রীর সাথে একদমই পছন্দ না। মানে কিছুক্ষণ পর এরকম একটা অ্যাক্টিং শুরু করে দিতাম যে ভাই বমি আইতাছে, মাথা করে যাচ্ছে। মানে প্যাসেঞ্জারে পাঙ্গা করে মাথা নষ্ট করে দিতাম একটু পরপরই। মানে জোয়ানি টিভে দিতাম, আমার কথা হইতেছে যে আমাকে সামনে বসাইতে হবে, আমি পিছনে বসবো না। পরে তো উস্তাদে তো আর বুঝতেই দেয় নাই যে এরকম কাহিনী। জোহানি পিছনে বহাই তো এই কাহিনী মানে শুরু করি। পরে লাস্টে একদিন বলছি যে উস্তাদ আসলে এরকম করি, কারণ কি জানেন, আমার পিছনে বসতে ভালো লাগে না, সামনে বসার জন্য এই চলনা করি। ওই দিন থেকে উস্তাদে আমার বড় খেবা, মানে খুব খেবা। পরে আর পিছনে যখন দেয়, আমি যদি বমির মতো অ্যাক্টিং করি, উস্তাদ বুঝে যে আমি বমির মতো অ্যাক্টিং করতে সামনে আবার লেগে, তা বসে না। প্যাসেঞ্জারে বাইক দিয়ে ড্রাইভারের বকাবাজি করে, মানে আমার জন্য বকাবাজি। হ্যাঁ আপনি কি হেল্পার নিয়ে আসছেন, আপনি হেল্পার বমি করতেছে, সামনে নিয়ে যান। আপনার বারবার বলতেছি সামনে নেওয়ার জন্য, আপনি পিছনে দিতেছেন। হ্যাঁ ড্রাইভার তো জানেই, মানে আমার উস্তাদ তো জানেই যে আমি হুদাই অ্যাক্টিং করতেছি। তো যাই কাজে কিছু জিনিস না করলে চলে না। মানে উস্তাদের কিছু পাবলিকে বকা দিতে, মানে আমার যাত্রী আর কি। হ্যাঁ আপনি কি হেল্পার নিয়ে আসছেন, আপনি হেল্পার বমি করতেছে, সামনে নিতে বলতেছি, আপনি সামনে নিতেছেন না, আর আপনি বলতেছেন যে অ্যাক্টিং করতেছে। মানে উস্তাদ যখন বলে যে আমার হেল্পারে অ্যাক্টিং করতেছে, আমি বলছি না ভাই বমি কি কেউ ইচ্ছা করে করবো, আমি আর এরকম করি। মানে কথা বলি আর এরকম করি, করতে যাই একবার উস্তাদ আমাকে রাগারাগি শুরু করে দেয়। পরে আমার টিভি নিয়ে যাবার না, মানে টিভি নিয়ে যাবার না, গাড়ি ঠিক মতো মন মতন দুই না, মানে অন্যরকম করছি। তো যাক আল্লাহ ভরসা, আজকে কথাটা মনে পড়লো, এবার ঢেক দিলাম দেখি আর কি, মানে সামনে বসার জন্য আর কি। ঠিক আছে দাদা, আমি যখন ছিলাম বুঝছো, আমি এরকম করতাম, মানে সামনে বসার জন্য তোমার মতো।
আগে কিন্তু মাঝখানে একটা সিট থাকতো জিএল গাড়ি যেগুলো, এখন তো আর সুপার জিএল গাড়িতে সিট থাকে না। তো কাজে কাজে এই জিনিসটা কিন্তু মাঝে মাঝে করতাম। আমি খুব সুন্দর একটা ভিডিও করে দিব, মানে হেল্পারদের জন্য একটা ভিডিও করে দিব, মানে উস্তাদের সামনে কেমনে কি করতে হইব, কেমনে মানে কি পাইতে হইব, সব মিলে একটা অ্যাক্টিং একটা ভিডিও করে দিব ইনশাল্লাহ। তো চলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে আছি, এই জায়গায় কি একটা জ্যাম জ্যাম লাগতেছে, গোষ্ঠী মারছে। তো তুমি কি অবস্থা চান্দু, তুমি টায়ার্ড হয়েছে কি ওইদিকে? মানে ও খারাপ আছে কোন একটা চিন্তায় মোবাইল টোবাইল নিয়ে সাইকেলটা ধাক্কা দিয়ে পালাই দিব দৌড়। মানে বাংলাদেশ না এটা, বাংলাদেশের নিয়ম এরকম, হুন্ডা মুন্ডা নিয়ে বই আর গোষ্ঠী মারছে, অবৈধ ড্রাইভার আইছে এই গোষ্ঠী মারছে। ওর তো ব্যাক সাইডে তো নাম্বারই নাই, ওর নাম্বারের সাইডই তো না, আর কি করবো আর দেওয়ার নাম্বার কিছুই নাই। এটা তো নাম্বার থাকার কথা, কোনো নাম্বার টুম্বার কোনো কিচ্ছু নাই, তাহলে কি কেমনে বসাম হয়ে বসানোর কোনো অপশন গেট পাইলাম না। ঠিক আছে তোমরা থাকো, চলো এয়ারপোর্টে ঢুকি, সামনে উড়াল সেতু ঢুকবো। হ্যাঁ উড়াল সেতুতে এইভাবে উঠে বিমানের মতো করে যাবো, বিমানে সোয়ানি মতো। এই যে আমরা কিন্তু অলরেডি কিন্তু এয়ারপোর্টে বিচে ঢুকতেছি, আজ তোর গোষ্ঠী মারছে এদিক দিয়ে কি টুকাই মুকায় পড়ছে নাকি না, এরা তো মানে বিছনা পাতি পাইরা বসত বাড়ি শুরু করে দেবো এয়ারপোর্টের ভিতরে। তাছাড়া কি করবো উপায় নাই তো, কারণ এখন ফ্লাইট মানে কালকে সকালবেলা রাস্তাঘাটে জ্যাম জট করে হেনি গায়ে বিছনা বানায় থাকবো। তাছাড়া আর কি, তাছাড়া তো কিছুই না। আমার তো বাবা মানে জিনিস এটাই কিছুই, তো বাঙালি তো মানে ডরায় যে কোন সময় আহে, এই জন্য ডরাই যাচ্ছে, ডরাই ডরাই আয়া পড়ছে থাকবা নেই গে অগ্রিম। ও রে মাথা নষ্ট লাগতেছে, একের লাগতেছে আরে সামনে থেকে আয় তোর কুইন্টা ঢুকছে সেন্দি মাঝখান দিয়ে ঢুকছে। যাচ্ছি এয়ারপোর্টটা, ও সিয়া গায়ে দিয়া বই রয়েছে একজনে দেখলাম, সেরা সেরি একবারে বেসকাই দিয়ে বইছে, এক তোর মাথা নষ্ট। নায়ক আর নায়িকা বই হয়েছে দেখা যাইতেছে, ও কত সুন্দর লাগতেছে গো, দেখা যাইতেছে আমার ক্যামেরার মধ্যে বন্দি হইলো কত সুন্দর করে। আজ তেরি আমার হাসে। যাই চলে না, কারণ আমরা পার্কিং এ যাবো, 100 টাকা পার্কিং ফি। দাদা তুমি আমাকে 100 টাকা দাও, আমরা এখন হচ্ছে পার্কিং এ ঢুকবো। তো আজকে কিন্তু তুলনামূলক ও কুতকুতায় চাই হয়েছে, কুতকুতায় চাই হয়েছে আমার দেখে মনে হয় ক্যামেরার মধ্যে। দেও দেয়া দেও 100 ওকে দেয়া দেখি আমার পছন্দ হইতেছে না। আমরা কিন্তু মাত্র এসে এয়ারপোর্টে এসে পৌঁছালাম, আর এখন কিন্তু সময় কিন্তু 8:23 বাজে। 8:23 বাজে, আমাদের কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হবে না, আমাদের যাত্রী নাম্বার হচ্ছে রাত 9টার সময়, আর আধা ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। তো কিছু ব্যাপার, আধা ঘন্টা ব্যাপার না, কিন্তু 2-3 ঘন্টা অনেক কিছু। কি কও দাদা, তোমরা কি কও? ঠিক আছে না, আমরা কিন্তু টাইম টু টাইম চলে আসছি, আজকে কিন্তু বেশিক্ষণ অনেক করতে হবে, লেট করতে হবে না। আজকে কিন্তু মাঠের মাঝখানে আছি আজকে, বিমানের সামনে একবারে। তোমার গোষ্ঠী মারছে বেশি হয়েছে। তো যাক আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করবো, তারপরে আমরা চলে যাবো। আর আজকে যেহেতু বিদেশে আসতেছে সেই কারণে হচ্ছে যে আমরা মাঠের মাঝখানে আছি। আর যদি বিদেশে মানে বিমান দিয়ে যাইতে হয় তাহলে ওই যে সাঙ্গে যাইতাম, সাঙ্গে যাইয়া ওই উপরে ছাদে থাকতাম রাত্রেবেলা, কারণ রাত্রেবেলা মানুষের ছাদ পছন্দ বেশি। আর এই জায়গা ওই যে মশা বেশি, কামড় দিয়ে ফুলে আলাই যায় দিনের বেলা রাত্রেবেলা, এই জন্য আজকে নিচে আসছি, বেশি টাইম নাই। আর যদি বেশি টাইম থাকতো তাহলে ওই যে সাঙ্গে যাইতাম, ছাদে সাঙ্গে যায় আরামে হাওয়ার বাতাস খাইতাম, এয়ারপোর্টে মানে বিমানে বাতাস খাইতাম, টাকা দিয়ে যে আহে এটা খাইতাম। তো যাক কিছুক্ষণ ওয়েট করতে বলে মারছে আমার হাতের মধ্যে মশাই সোমা দিল, কি হয়েছে না কামড় কিলো, কিছু হয় নাই, কিছু হয় নাই, ঠিকই আছে তোমার। হ্যাঁ ভালো হয়েছে, ওই তো রয়েছে বাইরে তো একদম অন্যরকম দেখা গেছে আমাদের নিজের কথা নিজে কইলে বাইরে হইলো ভাই। তো যাক আমাদের প্যাসেঞ্জার মত নয় কি জানি খাইতেছে বোতলের মধ্যে দিয়া, খায় মাথা মোথা ঘুরাইতেছে। তো যাক আমার দাদারা সবাই কিন্তু হাসতেছে। তো যাক আমরা কিছুক্ষণ ওয়েট করি, কিছুক্ষণ পর আমরা এখান থেকে বিদেশি নিয়ে চলে। আজকে কিন্তু আমাদের এয়ারপোর্টের ভিতরে তেমন একটা অপেক্ষা করতে হয় নাই, অন্য দিন কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা করে বসে থাকতে হয়। আজকে কিন্তু তুলনামূলক একদমই রাস্তাঘাট ফাঁকা আছে, আসার সময় অনেকটা ফাঁকা ছিল। তো এয়ারপোর্টের ভিতরে কিন্তু তেমন একটা চাপ নাই, আপনারা দেখলেনি। তো যাক কিচ্ছু করার নাই, যেহেতু আজকে খুব টাইম টু টাইম বেরিয়েছি, টাইম টু টাইম বাসায় চলে যেতে পারবো। রাস্তাঘাট একদমই ফাঁকা আছি, যে টাইমে যাইতেছি রাত 11টার মতো 11:30 মতো বাজে আর কি। আমার ঘড়ির টাইমটা কিন্তু ঠিক নাই, ঘড়ির টাইম 11টা বাজে প্রায়। তো যাই হোক আমার ঘড়ির টাইম 20 মিনিট লেট আছে, আরও 20 মিনিট কিন্তু ফাস্ট থাকার কথা। তো যাক আর বিদেশি বাইকে রিসিভ করলাম। তো উনি মূলত 2 নম্বর টার্মিনাল দিয়ে আসছে, মাঠের ভিতরে ছিলাম আপনারা দেখছেন। তারপরে হচ্ছে যে মাল কিভাবে নিয়ে আসলো, ওনারা 3জন লোক ছিল, 3জন লোক একত্র হয়ে দেন মাল কিন্তু উঁচা করে নিয়ে চলে আসছে রাস্তার এপারে। তো তারপরে দেন গাড়ির ভিতরে উঠাই দেন নিয়ে চলে আসছি।
তো কিচ্ছু করার নাই। তো আজকে একটু কষ্ট হয় না ওনাদের, কারণ ওদের লোক ছিল 2-3 জন লোক গিয়ে একবারে লাগেজ 3টা উঁচা করে নিয়ে আয় পড়ছে, মানে ওনাদের দেখা দিয়ে আরো লোক সবাই নিয়ে আসা পড়ছে। তাই এই জিনিসটা বেশি ভালো লাগছে। আর রাত্রেবেলা কিন্তু ঢাকার ভিতর কিন্তু একটা জিনিস সমস্যা, বিশেষ করে কিন্তু সেনাবাহিনী পুলিশ অভিযান চলতেছে। রাত্রেবেলা যারা গাড়ি চালাবেন খুব কেয়ারফুল গাড়ি চালানোর চেষ্টা করবেন। গাড়ির কাগজপাতি কিন্তু লাইসেন্স অবশ্যই কিন্তু সবকিছু ঠিকঠাক থাকতে হবে। লাইসেন্স কাগজপাতি ঠিকঠাক না থাকলে কিন্তু যে কোনো সময় আপনার সমস্যা হতে পারে যে কোনো জায়গা। কারণ ভাই ইদানিং খুব রাস্তাঘাটে খুব ঝামেলা চলতেছে, যে কারণে হচ্ছে গাড়ির কাগজপাতির লাইসেন্স আপনার A to Z সব কিছু কিন্তু সাথে রাখবেন। রাত্রেবেলা কিন্তু ঢাকার ভিতরে বিশেষ করে সেনাবাহিনী অভিযান চলতেছে, যে কোনো জায়গায় যে কোনো সময় হঠাৎ করে আপনাকে সিগন্যাল দিতে পারে। অবশ্যই সিগন্যাল দিলে দাঁড়াবেন, কেউ সিগন্যাল অমান্য করবেন না, কারণ রাত্রেবেলা সিগন্যাল অমান্য করলে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে বা অন্য কোনো কিছুর মাধ্যমে আপনাকে মামলা ভাষায় দিতে পারে। তো এই দিকে একটু খেয়াল করবেন। রাত্রেবেলা যত সমস্যা থাক, আপনি গাড়ির কাগজপাতি ঠিক থাক বা না থাক সমস্যা নয়, সেনাবাহিনী অভিযান চলতেছে। যদি রাত্রেবেলা সিগন্যাল দেয় বা দাঁড়াবেন, দাঁড়ায় তাদের কাছে ভুল স্বীকার করবেন বা ওনারা যদি মামলা টামলা দিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন ওনারা সিগন্যাল দিচ্ছে আপনি দাঁড়াইলেন না, সোজা টাইনে চলে গেলেন, ওনারা সামনে কিন্তু আবার চেকপোস্ট থাকে। যেমন ধরেন এখানে একটা চেকপোস্ট দিচ্ছে, আবার সামনে আরেকটা চেকপোস্ট দিচ্ছে, তখন কিন্তু দেন ফোনের ভিতরে ওয়ারলেস দিয়ে বলে দিবে যে এই গাড়িটা আটকাবে, গাড়িটা সিগন্যাল অমান্য করছে, তখন কিন্তু আপনার সাজা কিন্তু আরো অনেক কঠিন হবে। এদিকে কিন্তু একটু খেয়াল করবেন ভাই। তো যাই হোক, ঢাকা থেকে বের হওয়ার সাথে সাথে আমরা কিন্তু এইদিকে একটা হোটেল দেখে রাত্রে নাস্তা করে নিলাম। রাস্তা বলতে রাতের যে যার মতো খাইতে পারলো যেন খাই নিলাম। তো রাত্রেবেলা খাই নিয়ে বেরোইছি, আর রাস্তাঘাটে গাড়ির চাপটা অনেক বেশি হয়ে গেছে, যেহেতু 12টা-1টার মতো বাজে, 12টা সাড়ে 12টা-1টার মতো বাজে। তো যাক, খাবারটা খুব ভালো ছিল, খুব সুন্দর খাবার ছিল। দেন আমি খাইলাম হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে ছোট মাছ আর কি দিছিল, আর ডাউল দিছিল। তো আর কোনো কিছু না, আমাকে গরু মাংস খাসি নিতে বললো। তো দেন ওগুলো নিলাম না, তার কারণ হয়েছে রাত্রেবেলা গরু মাংস খাওয়া আমার জন্য ভালো না। যারা রাত্রেবেলা গাড়ি চালা বেশিরভাগ দেখবেন যে গরু মাংস খেয়ে গাড়ি চালা। আমি ভাই আপনাদেরকে বলবো, রাত্রেবেলা যারা গাড়ি চালাবেন তারা বলে কখনো গরু মাংস খাবেন না। গরু মাংস খেলে হচ্ছে যে কিছুক্ষণ শরীর হাই থাকে, তারপরে কিন্তু একটা ঘুম ভাব চলে আসে, দেন গাড়ি চালা কিন্তু শান্তি পাবেন না। ভাই আপনাদের কাছে একটা হাত জোর করছে বা একটা রিকোয়েস্ট থাকবে, রাত্রেবেলা কিন্তু খালি কিন্তু রুটি খাইতে পারেন, আর রুটি না খাইতে পারলে কিন্তু মাছ বা অন্য কিছু দিয়ে খাইতে পারেন, কিন্তু ভাই দয়া মায়া করে গরু মাংস দিয়ে খায়েন না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো, আর যদি খান সেটা খান, কোনো সমস্যা নাই। গরু মাংস খাওয়া বা কিছুক্ষণ পর খালে গরু মাংস খেয়ে 1-1.5 ঘন্টা 1/2 ঘন্টা পরে কিন্তু শরীরে এমনি একটা ক্লান্তি চলে আসে, কেমন যেন একটা নার্ভাস চলে আসে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় অন্য কোনো কিছু দিয়ে খাওয়ার জন্য, গরু মাংস না খাওয়াই ভালো রাত্রেবেলা। আমি যখন রাত্রেবেলা গাড়ি চালাই তখন হচ্ছে দেন গরু মাংস খাই না, এমনি খাসি খাই, দেন অন্য কোনো কিছু থাকলে মাছ ওগুলো দিয়ে খাওয়ার চেষ্টা করি। তো আপনারা চেষ্টা করবেন সবসময় মাছ বা গরু না খাওয়ার চেষ্টা করবেন। তো আপনাদের ব্যাপার, আপনাদের যেটা ভালো লাগে দেন এটাই খাবেন। দেন আমি আবার কোনো কিছু বললে দেন আমার আবার দোষ হয়ে যাবে যে মেয়েদি ভাই আবার কি উল্টা কথা বলতেছে। ভাই আপনাদের যার যেটা ভালো লাগে ভাই এটা দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, কারণ বাংলাদেশ তো ভাই বিনোদনের দেশ। আসলে কেউ কারো ভালো দেখতে চায় না, কেউ কারো ভালো করলেও ভালোর নাম হয় না। তো আপনাদের ব্যাপার ভাই, যার ব্যাপার হেই নেবে। আমি যেটা জানি, যেটা বুঝি, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আপনারা যেটা করবেন আপনাদের ব্যাপার। তো আপনারা চেষ্টা করবেন যারা প্রকৃতভাবে ড্রাইভার তারা কিন্তু রাত্রেবেলা গরু মাংস খায় না, অন্য কোনো কিছু খায়। আবার অনেক ড্রাইভার আছে খিদার চুদনে গরু মাংস দেওয়া বেশি ভাত খাইতে পারে, এই জন্য গরু মাংস দিয়ে খায়া কিছুক্ষণ যাওয়ার হচ্ছে এগায় মেগায় দাইলেন উপর দিয়ে হইয়া বইয়া ঘুমা, কারণ ওই যে কিছুক্ষণ যাওয়ার পরে শরীর ঠিক থাকে না। আমার একটু লাস্ট টু ফার্স্ট কথা সেটা হচ্ছে যে রাত্রেবেলা যদি কেউ কখনো গাড়ি চালান, বুদ্ধিমান জোরে ড্রাইভার আছে, তারা কিন্তু রাত্রেবেলা গরু মাংস দিয়ে খায় না। দেন আমিও কিন্তু গরু মাংস দিয়ে খাই না। আর যাই হোক, পাম্পে চলে আসলাম নাস্তা করার পরে, রাত্রেবেলা নাস্তা করে আসলাম। আর এই যে আমাদের সেমকো পাম্পে আছি এলাঙ্গাতে। তো মূলত এখানে গ্যাস নেওয়ার জন্য আমরা দাঁড়াইছিলাম বা এখন গ্যাস নিতেছি। তো যাওয়ার সময় কিন্তু নিয়ে গেছিলাম, আবার আসার সময় কিন্তু ব্যাক করার সময় আমরা নিয়ে যাইতেছি, কারণ এখন তো ফুল করে নিয়ে যাইতে হবে, কারণ গাড়িতে এমনি গ্যাস কম আছে। তো পাম্পে কিন্তু মাশাআল্লাহ একদমই ফাঁকা, প্রেসার কিন্তু 220 আছে, এখানে সর্বোচ্চ প্রেসার থাকে। আমাদের টাঙ্গাইল যে সেমকো পাম্প আছে লাস্ট পাম্প, তো এই পাম্পের প্রেসারটা মাশাআল্লাহ সবসময় খুবই ভালো থাকে। আর আমাদের প্যাসেঞ্জার নামে কিন্তু এদিকে চলে গেছে। তো দেন আমরা এখন গ্যাস নিয়ে খুব দ্রুত এখান থেকে বেরোয় চলে যাবো। আর আসার সময় অনেক দেরি হয়েছে আমাদের, যে কারণে হচ্ছে পাম্পে একটু লেট হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে তাও অনেকক্ষণ পর্যন্ত সবাই মিলে আড্ডা দিচ্ছি, যে কারণে হচ্ছে আজকে রাত একটু পার হয়ে গেছে। তো চলেন গ্যাসটা নিয়ে খুব দ্রুত চলে যাবো। আলহামদুলিল্লাহ সবাইকে নামাই দিয়ে বেরোইলাম, কারণ খুব দ্রুত আইসা পড়ছি। আর এখন জাস্ট টাইম কিন্তু 3টা বাজে, 2:38 বাজে। তো চলে আসলাম, ওনাদেরকে সবাইকে নামাই দিলাম কিছুক্ষণ আগে। মেন রোডের সাথে আর কি, কোনো ডান বাম যাইতে হয় নাই, যেখান থেকে স্কুলের সামনে থেকে নিয়ে গেছিলাম তো আপনারা দেখছেনি, তো ওইখানে নামাই দিলাম।
তো আজকে কিন্তু খুব ভালো লাগছে যে কোনো কাঁচা রাস্তা নাই, কোনো কাঁচা রাস্তা ঢুকতে হয় নাই। তো প্যাসেঞ্জারও খুব ভালো ছিল আজকে যাদেরকে নিয়ে গেছিলাম। তো যেখানে খাবার খাইছিলাম, তো খাবারের সময় ভিডিও করতে পারি নাই, তাদের ফ্যামিলি মেম্বার দু একজন লোক আমাদের সাথে বসছিল আর কি আমাদের টেবিলে, যে কারণে হচ্ছে যেন ভিডিও আসলে ওইভাবে করি নাই। তবে খাবার খাইছি, ইচ্ছা মতো খাবার খাইছি। গরুর মাংস নিয়েছিল, তারপরে হচ্ছে চিংড়ি মাছ নিয়েছিল, যেটা আমার খুব পছন্দের একটা মাছ। আমাকে বললো ভাই কি দিয়ে খাবেন, আমি পরে বললাম যে ভাই আমি কোনো কিছু দেখাবো না, আপনারা যেটা দিয়ে খাওয়াবেন দেন ওইটাই খাবো। মাছ খাবেন না কাতল মাছ না বোয়াল মাছ, কি মাছ খাবেন বলেন। পরে বললাম যে ঠিক আছে মাছ যখন খাওয়াবেন তাহলে চিংড়ি মাছ খায়। পরে বললো ভাইয়ের জন্য চিংড়ি মাছ দেন। পরে চিংড়ি মাছও দিল, তো চিংড়ি মাছও খাইলাম। খাওয়ার পরে দেন পাম্পে যাওয়ার পরে গ্যাস শেষ নিয়ে কিন্তু বাড়ির দিকে চলে আসছি। আর তাদের সত্যি বলতে কি তাদের আচার ব্যবহার দেন সত্যি খুব ভালো ছিল, খুবই সব দিকে ভালো ছিল। বিদেশি ভাই সবচেয়ে বেশি ভালো ছিল, বলতেছে ভাই আমাদের এলাকায় তো অনেক বিদেশি আছে, আমার ফ্রেন্ড সার্কেল 5-7টা থাকে, আর আসলে অন্য গাড়ি নিয়ে যায়, তো সমস্যা নাই, এরপরে ইনশাল্লাহ আপনি নিয়ে আসবেন। মানে সব দিকে আর কি মানে কথাবার্তা সব দিকে মানে আর কি মিল আছে বললো। পরে দেন নামাই দিয়ে এসে বললাম। তো যাক ভিডিওটা তেমন একটা বড় করতে চাই না, তো এখান থেকে যাবো হচ্ছে আমাদের বাসার সামনে। তো এখানে যাওয়ার পরে গাড়ি পরিষ্কার করতে হবে, কারণ আবার টিপে চলে যাবো একটু পরে। দেন হচ্ছে 2টা ঘন্টা সময় আছে আমার হাতে, জাস্ট 2টা ঘন্টা, 1 ঘন্টা গাড়ি পরিষ্কার করবো, আর 1টা ঘন্টা আমার 2টা ফোন 2টা চার্জ করবো, আর কোনো কিচ্ছু না। কারণ রাস্তায় বেরোলে ফোন চার্জ ছাড়া চলে না, চার্জ লাগে অবশ্য। আর আমার গাড়িতে যে কেবল আছে কেবলটা ঠিক আছে, কিন্তু চার্জারটা নষ্ট হয়েছে, পাঁচা পুড়ে গেছে গা, ব্যাক সাইড যেটা আর কি পুড়ে যাওয়ার কারণে হচ্ছে যে আমি আর চার্জ করতে পারি না। এখন দেন হচ্ছে যে একটু কষ্ট করে চলতে হয়, তো খুব দ্রুত একটা চার্জার কিনে নেবো ইনশাল্লাহ। তো যাক আজকে ভাড়া ছিল হচ্ছে 5,500 টাকা ভাড়া ছিল, পার্কিং 100 টাকা ওনারা দিয়ে দিছে। আর গ্যাস গেছে হচ্ছে 1800 টাকার মতো গ্যাস গেছে, কারণ একটা লোকাল টিপ মারছিলাম ছোটখাটো, যেখানে গ্যাসটা একটু বেশি লাগছে, তো লাগবেই ভাই, কিছু করার নাই। আর খোরা কিনে হয়েছে 1200 টাকা। আরে গোষ্ঠী মারছে বিলাই মনে হয় সামান্য দৌড় দিলাম রাত্রিবেলা ভিড়ি জোরকে, ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা অবস্থা লাগছে। তো আরেকটা জিনিস বলে দিই আপনাদের, যখন রাত্রিবেলা দেখে যে গাড়ি চালাবেন ব্রিজ উপরে হর্ন দিবেন, ঠিক আছে, মনে রাখেন জিনিসটা। তো যাক 5,500 টাকা ভাড়া দিছে, আর 100 টাকা পার্কিং ওনারা দিয়ে দিছে। আর হচ্ছে যে আর কি, আর 1800 টাকা গ্যাস উঠেছি, 1200 টাকা খোরা কি মালিক ইনকাম দেখছে কয় টাকা, মালিক ইনকাম আপনার একটু হিসাব করে দিন। 5,500 টাকা ভাড়া, 1800 টাকা গ্যাস, 1200 টাকা খোরাকি, অলরেডি 3,000 টাকা কিন্তু চলে যা, মানে 2500 টাকা কিন্তু মালিক ইনকাম থাকে। তো যাক আজকে মালিক ইনকাম একদমই কম, কারণ লোকাল মারছিলাম, একটা লোকাল ভাড়াও 2,000 3,000 টাকা একটা লোকাল টিপে মারা হয়। তো লোকাল টিপটা মারছিলাম হচ্ছে 2500 টাকা একটা লোকাল টিপ মারছিলাম, তো যার কারণে একটু গ্যাসটা একটু বেশি লাগছে। তো যাই হোক আজকে পর্যন্ত